আসলে সংসার করতে গেলে ড্রপ করে দিয়ে আসলাম তাবিবকে একবারে টিচার এরকম রেস্টুরেন্টে নেহারি খাওয়ার বাসায় নিয়ে আমার খালি এই জায়গাটা খালি কেন খুব বেশি দূরে না কাছে ঠিক আছে যে আমার চুল তাও আবার ঠিক করতেছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আসলে সংসার করতে গেলে টুকটাক কম জিনিস দরকার হয় না ওদিন তো ওভেনটা কিনলাম ওভেনটা এখন উদ্বোধন করতে পারতেছি না কারণ ওভেনটা রাখার জন্য একটা জায়গা ফিক্সড করা হচ্ছে না যে ওভেনের কার্টন সেই কার্টনের উপরে ওভেনটাকে রেখে দিছি পরে ওদিনকে আমরা দুইজন মিলে একটা ক্যাবিনেট পছন্দ করে অর্ডার করছি তো সেটার ডেলিভারি আসছে খুব বেশি বড় না 3টা ডয়ারের একটা ক্যাবিনেট বাংলাদেশে যেরকম সুন্দর ওভেনের ক্যাবিনেট পাওয়া যায় এখানে আমি অনলাইনগুলোতে ঘুরে ওরকম পাইলাম না যদি অর্ডার দিয়ে বানানো যাইতো তাহলে হয়তো কি আবার অর্ডার দেয় এজন্য আর ওইসবের ঝামেলায় যাই না একটা অর্ডার করে ফেলছিলাম অর্ডার দিয়ে বানানো মিস্ত্রির কাছে একটা ঝামেলা আমরা কতগুলি পাইলাম এরকম অনেকগুলি হয়েছে এবার হ্যাঁ এই তো এটাকে এখন সেট করতে হবে এটা খুব বেশি ঝামেলার কিছু না সব সোজা শর্টকাট ওজন আছে ভালো মজবুত অনেক মজবুত এটার দাম পড়ছে 105 রিঙ্গিত 3টা ডয়ারের একটা ক্যাবিনেট মজবুত দেখে অর্ডার করছি কারণ ওভেনটা রাখবো তো ওভেনটা তো ভালো ওজন 11.5 কেজি ওজন ওভেনটার আর এটা দেখলাম 35 কেজি পর্যন্ত ওজন সাপোর্ট করে আর কি তো এটাকে এখন সেট আপ করি দুজন মিলে তারপরে পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো এই যে আপনাদের ভাইয়া এই যে আমাদের ড্রিল মেশিনটা দিয়ে লাগানোর চেষ্টা করতেছে এগুলা লাগানো আসলে অনেক ঝামেলা মানে এটা দেখে তারপরে কোনটা কোথায় সেট হবে লাগানো মানে একটা ঝামেলার ব্যাপার তো আমি এখানে একটু ব্লগ দেখতেছিলাম ট্রাভেল ব্লগ আমার ট্রাভেল ব্লগ দেখতে খুব ভালো লাগে বাংলাদেশে অনেক ভালো ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর আছেন কাপল ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের ব্লগ দেখতে আমি খুবই পছন্দ করি আমার মানে মনে হয় যে যাইতে পারবো কি পারবো না জানি না বাট কারো ব্লগের মাধ্যমে জায়গাটা আমিও তাদের সাথে এনজয় করতেছি এটা আমার খুব ভালো লাগে তো এই আর কি এখন ওদেরকে ঘুমটুম পাড়ায় দিব সকালে স্কুল আছে এখন আর কোনো কাজ নেই আপনাদের ভাইয়া এটা সেট করুক আসসালামু আলাইকুম শুভ সকাল ব্লগটা শুরু করেছিলাম গতকাল রাত্রে তো রাত্রে ওইটা সেট আপ করতে অনেক রাত হয়ে গিয়েছিল আমিও ঘুমাই গেছি আপনাদের ভাইয়া সেট করছে তার ব্লগ কন্টিনিউ করা হয়নি তো এই যে সকাল শুরু হয়েছে অনেক আগেই 6:30 থেকে সকাল শুরু হয়ে গেছে তো স্কুলে যাচ্ছেন দুই ভাই এই সপ্তাহের আজকে শেষ স্কুল কালকে পরশু তো আবার উইকেন্ড তো ভাবলাম আমি একটু সাথে যাই আজকে আমি আর আসলে ভাবি হাঁটতে যাবো না ভাবির একটা অর্ডার আছে তাই ভাবি হলো ব্যস্ত থাকবে সকালে অর্ডার তো ওই জন্য হাঁটা হবে না তো ভাবলাম ঘরে বসে থেকে কি করব এখন ঘুমও আসবে না তো একটু যাই আপনাদের ভাইয়ার সাথে ওদেরকে নামাইও দিয়ে আসি দেখি কোথাও মিলে দুজনে একটু নাস্তা করি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি বললাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি দুজন মিলে নাস্তা করা হবে একটু বাইরেও যাওয়া হবে তো এই যে মিস্টার তাবিব সাহেবকে একটু দেখি মিস্টার তাবিব সাহেবকে কেমন লাগতেছে তোমার নতুন স্কুলটা মুখ ঠিক করো লং থাকতে হবে তো তোমার কেমন লাগে তোমার নতুন ক্যাম্পাস ফ্রেন্ড হয়ে গেছে অনেক আর তুমি তো এখন ক্লাস মনিটর বাবা তোমার ইয়ে কই স্টিকার কই আচ্ছা ব্যাগে একটা মজার কাহিনী দেখেন আমরা এতক্ষণ এতগুলা মোটরসাইকেলের মাঝখানে আমাদের গাড়ি দাঁড়াইছিল কি পরিমাণ মোটরসাইকেল খালি মোটরসাইকেল এই সকাল টাইমে প্রচুর পরিমাণে মোটরসাইকেল দেখা যায় যে অনেকের গাড়ি আছে কিন্তু তারাও মোটরসাইকেল নিয়ে বের হয় কারণ হলো মোটরসাইকেল তো যে পাজাপা দিয়ে চলে যেতে পারে মোটরসাইকেলের জন্য কোনো রুলস রেগুলেশন নাই এই জন্য আর কি এই যে আমরা চলে আসছি হ্যাঁ বলো মা এই জায়গার এই দুই পাশের দুই রেস্টুরেন্টগুলা না তোলা পর্যন্ত এইখানে জায়গাটা আসলে এরকম কনজাস্টেডই থাকবে আর সমস্যা হবে প্যারেন্টসদের জন্য তো হবে হয়তো বা তো তাবিবকে তো আমরা ড্রপ করে দিয়ে আসলাম তাবিবকে একবারে টিচাররা হাত ধরে নিয়ে যায় আমাদের আর ভিতরে ঢুকতে হয় না তো টিচারদের হাতে দিয়ে আসলাম ওরাই ভিতরে নিয়ে যাবে
তোষানকে এক জায়গায় নামাই দিলে ওখানেও টিচাররা দাঁড়িয়ে থাকে, তোষান একাই হেঁটে চলে যেতে পারে। তো ভাবলাম দুজন মিলে যেহেতু সকালে বের হয়েছি, আজকে আপনাদের ভাইয়ার উইকেন্ড, অফিসে যাওয়ার তাড়া নাই, ফ্রাইডে, তো ভাবলাম যে যাই কোথাও বসে একটু দুজন মিলে নাস্তা করি। তো দেখা যাক কোথায় গিয়ে বসি। এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আমরা আসছি খান একে, মানে খানের অনেকগুলো শাখা আছে, আমরা আসছি খান ওয়ানে। তো ব্রেকফাস্টের আইটেম কি আছে, কি আছে ব্রেকফাস্টে? কি ব্রেকফাস্ট থালি নাকি? আলু জিরা, পালক পনির, ডাল মশালা, ডাল চানা, দেখি কি অর্ডার করা যায়। এটা তো ভালো লাগতেছে, হালুয়া পুরি, অনেক কিছু আছে একসাথে। হ্যাঁ, ওটা খাইলে তুমি খাইতে পারো, ওইটা আমি নিব না, এটা আমি নিব একটা, তুমি এটা নাও, সাথে পরোটা টরোটা কিছু নাও। সুন্দর ইন্টেরিয়রটা, সুন্দর খানের ইন্টেরিয়র সুন্দর। এই তো আপনাদের ভাইয়ার ব্রেকফাস্ট চলে আসছে। এই যে লাসা পরাঠা, লাসা পরাঠা খাইছি আমি, বাট এটার সাইজটা একটু বিশাল। দুইটা পরোটা ভাইয়া, আপনাদের ভাইয়া শেষ করতে পারবে না। আর আপনাদের ভাইয়ার অনেক দিনের শখ এরকম রেস্টুরেন্টের নেহারি খাওয়ার। বাসায় নেহারি তো এবার ঈদের সময়ও বানানো হয়েছিল, মিতু ছিল তখন, মিতু রান্না করছিল। তো আমার ব্রেকফাস্ট এখনও আসে নাই, আপনাদের ভাইয়ারটা চলে আসছে, আমারটা আসতেছে অন দ্য ওয়ে। আমি একটু থালি অর্ডার করছি, আমার থালি আসতেছে। আরে বেচারার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমারটা আসতেছে। আমার ব্রেকফাস্ট কামিং, থ্যাংক ইউ। এই ও বাবা, আমাকে তো দুইটা দিছে গো। এখন কি হবে, এখন কি হবে? আমি তো ভেবেছি আমাকে দুইটা দিবে না, আমাকে একটা ছোলা পুরি দিবে। আমি তো দুইটা খেয়ে তো আরেকটা তুমি পারবা ইনশাল্লাহ, ট্রাই করো। এইটা হলো আমার থালি। এই এই জায়গাটা খালি কেন, কেমন হইলো না? একটু বাতাস দিছে। তো ছোলা বাটোরাটা আসলে খুবই পছন্দের একটা খাবার ছিল যখন দেশে ছিলাম। তো ওই সময় প্রায় আমরা ছোলা বাটোরা খেতাম সবাই মিলে, বিশেষ করে ভার্সিটি লাইফে যখন ছিলাম। আমি জানি না আপনারা হয়তো বা অনেকে আমার এটা শুনে রিলেট করতে পারবেন। লালমাটিয়ার ওইখানে একটা কুটুমবাড়ি রেস্টুরেন্ট ছিল, ওইখানে ছোলা বাটোরাটা এত মজার ছিল, ওইখানে প্রায় গিয়ে আমরা সবাই মিলে খেতাম। আর আপনাদের ভাইয়ার খুব মানে পছন্দের খাবার হলো নিহারি বা পায়া। তো এটা যদিও বা নিহারি বা পায়া বলা যাবে না, এটাকে মানে পায়া স্যুপ বলা যেতে পারে, নিহারির মতো না ঠিক। বাট আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগতেছে, বলতেছে না ভালোই লাগতেছে, মজা আছে। তো অনেক দিন ধরেই বেচারা খাইতে চাচ্ছিল, আলহামদুলিল্লাহ তারও পছন্দের নাস্তা খাচ্ছে সে, আমিও আমার পছন্দের নাস্তা খাচ্ছি। তবে আমার নাস্তাটা সবই মজার ছিল, সবই ভালো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ ভালোভাবেই খাইলাম। তবে একটা জিনিস ইয়ে লাগছে, আমি যেহেতু ছোলা বাটারা নিছি, মানে স্বাভাবিক তেল হবেই, একটু তেল তেল লাগছে আর কি। তেল বেশি খাওয়া হয় না তো, এই জন্য এখন তেল দেখলে একটু কেমন জানি লাগে। তো এই যে খাবার শেষে আমরা এখন চা খাবো। চায়ে অনেকে চিনি খায় না, আবার অনেকে কম খায়, এই কারণে আলাদা করে, এই যে এটা চিনি না ঠিক, এটা মনে হচ্ছে গুড়, জ্যাগরি পাউডার মনে হচ্ছে, বা ব্রাউন সুগারও হইতে পারে, হেলদি আর কি। তো নর্মালি তো সাদা চিনি আমাদেরও খাওয়া হয় না। তো চা যেহেতু খাচ্ছি, দুধ চা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু মজা লাগে, একটু ভালোভাবে নিয়ে। না চিনি দেয় না ওনারা, খাই। তো এই চাটা যখন আমি খাচ্ছিলাম তখন আমার একদম বাংলাদেশে আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা আমরা সবাই নর্মালি ফুড ভিলেজটা চিনে থাকবো। এটা হলো যমুনা সেতুর, ঢাকা থেকে যাওয়ার সময় যমুনা সেতুর পরে পরে ফুড ভিলেজটা। আর আমাদের ওখান থেকে, মানে আমরা যখন রূপপুর থেকে আসি তখন যমুনা সেতুর আগে পরে ফুড ভিলেজ। তো ফুড ভিলেজের চাটা এত মজা, আমি এই চাটা যখন খাচ্ছিলাম তখন আমার কাছে একদম মনে হচ্ছিল আমি ফুড ভিলেজের চা খাচ্ছিলাম।
খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে ওদের কি কি আইটেম আছে ডেজার্টে দূর থেকে দেখা যাচ্ছিল যে সাজায় রাখছে, যদিও ডেজার্ট খাওয়ার মতো পেটে জায়গা নাই, থাকলে হয়তো বা মিষ্টি টিষ্টি কিছু খেতাম। তো ভাবলাম একটু কাছ থেকে এসে দেখি। তো এখানে বিভিন্ন টাইপের ডেজার্ট আছে, পিনাটের ডেজার্ট আছে, তারপরে হালুয়া টাইপের আছে, সুজির আছে, মানে অনেক রকমের অনেক কিছু আছে। আমার কি মনে হয় জানেন, এই যে হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু কোয়ালিটি টাইম এনজয় করা, দুজনে বসে একটু গল্প করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, এটা আসলে দরকার, লাইফে অনেক দরকার। এখন আমরা সংসার জীবনে ঢুকে গেছি, আমাদের মাথায় এখন প্রচুর প্রেশার, অনেক কাজের দায়িত্ব, সন্তানদের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব। এ সময় দেখা যায় যে দিন শেষে অনেক কিছু নিয়ে বিছানায় ঘুমাতে যেতে হয় আর কি। তো এগুলো থেকে রিল্যাক্স থাকার জন্য এই যে একটা কোয়ালিটি টাইম, এটা সবার লাইফে থাকা উচিত। কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হলো একটা ফ্রেন্ডের মতো। আর আমার তো মনে করেন এখন বাবাও নাই, মাও নাই, মনের অনেক কথা আছে যেগুলো বলার কোনো জায়গা খুঁজে পাই না। ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করি, কিন্তু তারপরেও একসাথে তো থাকি না, ওই ফোনে যতক্ষণ কথা হয় সব তো বলাও যায় না। হাজব্যান্ডের সাথে শেয়ার করি, গল্প হোক গুজব হোক। আর আমার হাজব্যান্ড হলো খুব ভালো শ্রোতা, উনি কথা কম বলেন, বাট আমি যখন গল্প করি উনি শুনতে থাকে মুগ্ধ হয়ে। তো ওই জিনিসটা আমার আবার খুব ভালো লাগে, হু হু করে আমার সাথে রিপ্লাই দেয়। তো এই যে দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কিভাবে যাব, গাড়ি পার্কিং করা দূরে। আর আমি যে বলতেছিলাম না যে খাবার সবই মজা, বাট ছোলা বাটোরাটা যেহেতু তেলে ভাজা হয়, তো তেলের পরিমাণটা অনেক বেশি। তো ইদানিং তো তেল একটু কম খাওয়া হয়, তো ছোলা বাটোরাটা তেল লাগছিল, এই জন্য একটু মানে খেতে একটু কষ্ট হয়েছে। এছাড়া কিন্তু মজা ছিল, খাবার ভালোই মজা ছিল। আমরা বৃষ্টিতে দেখো তোমার পুরা চলো 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 চলো। কেমন লাগলো? কেমন বৃষ্টিতে ভিজে গেলাম, নাস্তা করতে এসে বৃষ্টিতে ভিজে গেলাম। মাথা মুছো। আব্বা টাওয়ালের সাথে তোমার গেঞ্জি ম্যাচিং হয়ে গেছে। আমার মাথাতে হিজাব ছিল, আমার মাথায় পানি পড়ে নাই। হিজাবটাই মুছে নাও। আমার হিজাব আর কি মুছবো, গিয়ে দুইটা দিয়ে দিব, বাস শেষ। যাক, আমরা ভালোই একটা টাইম স্পেন্ড করলাম, ভালোই খাওয়া দাওয়া হইলো, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের বাসা খুব বেশি দূরে না, কাছে। ঠিক আছে, যে আমার চুল তাও আবার ঠিক করতেছো। তোমার এই জিনিসটা ভালো লাগে, মানে চুল সব যায় না, একটু হইলেও আছে, একটা থাকবে আর কি, ওইটা তোমাকে সান্ত্বনা দেয় আর কি। যাই নাই কিন্তু চলো। পাশের সাইড থেকে গাড়ি যখন যাচ্ছে, মানে অনেক পানি জমছে মনে হয় এই জায়গাটাতে। আমাদের গাড়ি পুরো একদম গোসল করাই দিয়ে যাচ্ছে, কিন্তু এখন আমি ক্যামেরা অন করছি, এখন আর কোনো গাড়ি আসবে না। এতক্ষণ ধরে দেখা গেল যে কতগুলি গাড়ি এদিক দিয়ে যে গেল, আর আমাদের গাড়িকে ভিজাই দিয়ে গেল। যাক, আমাদের গাড়িটা অনেক নোংরা হয়েছিল, অনেক, কিছুটা হলো গোসল হয়েছে আর কি। এই দেখি তো, এবার মনে হবে না, খুব আসতে গেছে। হ্যাঁ, সোজা ডাইরেক্ট যদি আসতো, তো ফোর্স থাকতো, গাড়ির স্পিড থাকতো, এই জন্য তো আস্তে আস্তে যাচ্ছে, এই জন্য স্পিড নেই। সবচেয়ে বড় কথা হলো আমি এখন ক্যামেরা অন করেছি, এখন আর এই দৃশ্যটা আমি রেকর্ড করতে পারবো না, এটা আর আসবে না। অফ করে দিব, তারপর আবার আসবে। এখন আমরাই চলে যাচ্ছি। সকালবেলা নাস্তা শেষ করে এসে বাসায় এসে একটু ঘুমাইছিলাম, আর কারণ আজকে দুপুরে কোনো রান্না বান্না করতে হবে না, আমার রান্না মোটামুটি অনেক কিছু করা আছে, এগুলো শেষ করবো। এখন ঘরটা সব ক্লিন করছি, এখন যাচ্ছি আমার স্কুলে তুষার তারিখকে আনতে, আপনাদের ভাইয়ার সাথে। নতুন একটা ডিউটি আমাদের এটা, যেহেতু তাবিব সাউন্ডটা একটু কমাও তো, বৃষ্টি হচ্ছে যেহেতু, তাই সব গাড়ি একদম মানে বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে। আমার দুইটাকে আমি পেয়ে গেছি, ছোটটার তো আগেই নিতে পারি, বড়টাকেও নিয়ে আসছি। এখন আমাদের সামনে তো আরো অনেক গাড়ি আছে, এখানে হয়তো বাচ্চারা এখনো ঢুকে নাই। ওদিকে একজন টিচার ছাতা দিয়ে ওদেরকে গাড়িতে তুলে দিচ্ছে। আমি অবশ্য নিচে নেমে গিয়ে নিয়ে আসছি, যে টিচার উনি ছাতা দিয়ে গাড়িতে তুলে দিচ্ছে। আর এখান থেকে মাইক হাতে ঘুরতেছে, কোনো প্যারেন্টস যদি তার বাচ্চার নাম বলে, তাহলে উনি মানে মাইকে বলতেছে আর কি, যে তোমার নাম ধরে, যে তোমার প্যারেন্টস ওয়েট করতেছে, আসো। বাচ্চারাও তো বুঝতে পারবে না যে ভিতরে বাবা মার গাড়ি আছে কিনা।
আচ্ছা, আজকের ব্লগটা আমি যেটা দিয়ে শুরু করছিলাম সেটা তো আর আপনাদেরকে দেখানোই হয় নাই। একটা ক্যাবিনেট ওপেন করা দিয়ে শুরু করছিলাম। এই যে ক্যাবিনেটটা তো আপনাদের ভাইয়া গতকালকে রাত্রেই এখানে মানে সেট লাগাইছে ক্যাবিনেটটাকে, তারপরে সেট করছে। এটা খুব দামি কোনো ক্যাবিনেট না, খুবই নর্মাল একটা দামের ক্যাবিনেট, যা শুধু আমি আমার ওভেনটাকে রাখার জন্য নিছি। এবং ওভেনটা একদম পারফেক্ট হয়েছে। ক্যাবিনেটটা হয়তো দেখতে ছোট লাগতেছে, কিন্তু ওভেনটাই যে দেখেন একদম সুন্দরভাবে সেট হয়েছে। একদম মনে হচ্ছে যে এই ওভেনটার জন্যই এই ক্যাবিনেটটা এরকম আর কি। তো এই ছিল আমার মানে খুব শখের ওভেনটা, সত্যি আমার খুব শখের, কারণ আমার খুব ইচ্ছা ছিল আমি একটা বড় এরকম ওভেন কিনবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কিনাই, মানে আমি কিনতে পারতাম, আলহামদুলিল্লাহ আগেও কিনতে পারতাম না বললে সেটা ভুল হবে, কিন্তু কথা হলো আমার মানে কেনা হয়নি যে কোনো কারণ বশত, বা ছোট একটা ছিল ওইটা দিয়ে চলতেছিল, ওইটা কেনা হয়নি আর কি। তো এখন কিনছি, তো সুন্দর লাগতেছে দেখতে, আমার শখটাও পূরণ হয়েছে। ছোট ছোট শখ, বড় বড় শখগুলো যখন আমাদের পূরণ হয় তখন আলহামদুলিল্লাহ এত ভালো লাগে, মনে হয় যে মানে খুব ভাল লাগে। আর আমরা মেয়েরা আমরা একটু সাংসারিক হই, তাই না? আমাদের সংসারের প্রতি একটু ভালোবাসা বেশি কাজ করে, আমরা একটু ঘর সাজাইতে, একটু সাংসারিক জিনিসপত্র কিনতে খুবই পছন্দ করি। আবার অনেকে আছেন শখ করে গোল্ড কিনেন বা সঞ্চয়ের জন্য গোল্ড কিনেন। আসলে সত্যি কথা বলতে সঞ্চয়ের জন্য গোল্ড কেনাটা আমি বলবো সবচাইতে বুদ্ধিমানের কাজ। কারণ আজকে একটা নিউজ দেখলাম, মানে 2008 সালের 1000 টাকার নোটের বর্তমান বাজার মূল্য 52 টাকা, আর 2008 সালে 1 ভরি স্বর্ণের দাম ছিল 12,000 টাকা, আর এখন 1 ভরি স্বর্ণের দাম 1,92,000 থেকে 98,000 টাকা। তাহলে ওই সময় 12,000 টাকা কিন্তু মানে স্বর্ণ অনেক টাকা, কিন্তু ইচ্ছা করলে কিন্তু কিনে রাখা যায় যেভাবেই হোক। কিন্তু তখন তো মানুষ স্বর্ণের প্রতি এত করে, ভাবে নাই স্বর্ণের দাম একসময় এত যাবে। তো এখন 1-2 লাখ টাকার কাছাকাছি, আমার মনে হয় বিগত 5 বছরে সেটা গিয়ে 4-5 লাখ টাকায় ঠেকবে ভরিতে, হইতেই পারে। তো এই হলো কথা। ইনভেস্টমেন্ট বলেন বা শখ বলেন, এটা আসলে আমার মনে হয় গোল্ডের উপরে ইনভেস্ট করাটাই সবচেয়ে বেটার। কিন্তু এখন যে পর্যায়ে আসছে, এই পর্যায়ে আসলে আমাদের পক্ষে আর সম্ভব না, ফুল স্টপ আর কি। হয়তো বা ছোটখাটো কখনো কোনো কিছু যদি সম্ভব হয়, হয়তো ছোটখাটো একটা ছোট রিং বা একটা ইয়াররিং, এগুলো হয়তো বা হইতে পারে, কিন্তু বড় টড়ো টাইপের গোল্ড কেনা এখন আসলে সাধ্যের বাইরে, আর সম্ভবই না। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কেমন লাগছে এই জায়গাটা জানাবেন। আল্লাহ হাফেজ।